আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গত ৩ বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে, বাকিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি, কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তা হুমকি নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন শক্তিশালী বললেন প্রধান উপদেষ্টা। ২১ পদক পেল ১৭ বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দল। এবং প্রায় ১.৫ যুগ পর নিয়োগ পেতে যাচ্ছেন ২৭তম বিসিএস এ উত্তীর্ণ হয়েও বাদ পড়া ১১৫০ প্রার্থী। ৩ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ৩টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ২ জন সচিব, ১৮ জন অতিরিক্ত সচিব এবং ১ জন করে যুগ্ম ও উপসচিব পদে কর্মরত ছিলেন। বাকিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানমকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে। রিপোর্ট মাহবুব কবির চপলের। রক্ষক হয়ে অনেকটা ভক্ষকের কাজ করেছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসকরা। যাদেরকে সুষ্ঠু ভোট নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই জড়িয়ে পড়েন কারচুপির সাথে। ২০১৪, ১৮ ও ২৪ সালে ৩টি জাতীয় সংসদ নির্বাচনে ১৯২ জন ডিসি সহ রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন ২ শতাধিক কর্মকর্তা। ওই নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। দিনের ভোট রাতে কিংবা জাল ভোটের ছড়াছড়ি থাকলেও সেগুলো বাতিল করেননি কোনো রিটার্নিং কর্মকর্তা। অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগকে বারবার অবৈধভাবে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছেন প্রশাসনের এসব কর্মকর্তা। তাই তদন্ত করে প্রথম ধাপে ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২ জন সচিব, ১৮ জন অতিরিক্ত সচিব, ১ জন করে যুগ্ম ও উপসচিব। দৃষ্টান্ত স্থাপন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রশাসন সচিব। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ আমরা এটাকে কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। আমরা ৪৩ জন অলরেডি ওএসডি করেছি। ওএসডি তাদের করা হয় যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, আর ২৫ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। অন্যদের ক্ষেত্রেও তদন্ত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ২৪ সালের ব্যাপারে পুরোটাই আমরা লিস্ট দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে, এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের ২৫ বছরের কম থাকবে তারা ওএসডি হবে, ২৫ বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে, আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে। এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না। দুর্নীতি দমন কমিশনে আমি এক সময় সচিব ছিলাম, ওখানে একবার মামলা হলে এখান থেকে ছোটা, এবং দুর্নীতি দমনের মামলা কতদিন চলে। নির্বাচনে দায়িত্ব পালনের পর বরখাস্ত কিংবা ওএসডি হলে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার এই কাজ করতে চাইবেন কিনা এমন প্রশ্নে সচিব বলেন, আগামী নির্বাচনে প্রভাবমুক্ত হয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। সামনে নির্বাচন হবে, ডিসি সাহেবরা 3 দিন থেকে গেলেন, ইলেকশন কমিশনে মিটিং করেছে। আমরা ডিসি সাহেবদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি, আপনারা রিটার্নিং অফিসার হবেন, ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। যারা করবেন না তারা এই যে এই মেসেজটা ৩-৪ দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া খানমকে। আর সাময়িক বরখাস্ত করা হয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল আরও বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, স্থিতিশীলতা বজায় রাখতে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে এ জনসভা। লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় কুমিল্লা শহর। লাকসাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আর উদ্ভূত নানা সমস্যার কারণে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা বারবার একটা কথা বলছি, কথাটা অনেকে আবার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন দিয়ে সেটা চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণেই বলেছি, যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জাতির ঐক্য নষ্ট হয় এমন কোনো কথাবার্তা রাজনৈতিক দলগুলোকে না বলার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংকট সমাধানে রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই, করেছি অতীতে। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব। সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। এ সময় তিনি অভিযোগ করেন, ডামি আর রাতের ভোটে নির্বাচন করে দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বৈরাচার আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশেপাশের সড়ক নানা আলপনায় সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই আশ্বস্ত করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির মিনার। মিজান শাহজাহানের রিপোর্ট। 1952 সালে শহীদদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই সড়কে মনের মাধুরী মিশিয়ে আলপনা আঁকছেন চারুকলার শিক্ষার্থীরা। এসব নবীন শিল্পীর সুনিপুণ হাতে রং তুলির আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি শিল্পকর্ম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় এই শহীদ মিনার ভরে উঠবে লাখো মানুষের শ্রদ্ধার ফুলে। তাই নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছেন র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। দুপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। আশ্বস্ত করেন, শহীদ দিবস উদযাপনে নেই কোনো নিরাপত্তা হুমকি। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট। তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকে আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। অন্যান্য বছর সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও এবার রাত 9টা পর্যন্ত সময় দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
তবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণকে ঢুকতে হবে নির্ধারিত সড়ক দিয়ে। পুলিশ সদস্যরা থাকবেন, বিশেষ করে ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন। ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশী ক্রসিং ছাড়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন পর্ব থাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। রাত 12:01 থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে যাবে এই শহীদ মিনারের বেদি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউদ্দের ঘটা করে প্রতি বছর একদিনের জন্য এভাবে স্মরণ করা হলেও বাস্তবে তাদের সম্মান, তাদের উপস্থিতি কোটি বাঙালির হৃদয়ে প্রতিনিয়ত প্রতিদিন। মিজান শাহজাহান, ATN বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী, আর তরুণদের স্বপ্ন অতীতের চেয়ে দুঃসাহসী। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশে নিশ্চিত করতে হবে প্রতিটি মানুষের অধিকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 18 বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দলকে 21 পদক বিতরণ করে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে 21 পদক দেয় সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদক তুলে দেন। সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, গবেষণা এবং সংস্কৃতি ও শিক্ষায় 1 জন করে, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে 4 জন, ভাষা ও সাহিত্যে 2 জন, শিল্পকলায় 5 জন এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দলকে 21 পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ গড়তে নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরেন পদকপ্রাপ্তরা। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। লিনাক্সে অর্থ পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না। আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। এ সময় পদকপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 21 হচ্ছে জাতির আত্মপরিচয়ের স্মারক, আর 24-এর গণ অভ্যুত্থানে দেশ গড়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ঘুণে ধরা সমাজ পরিবর্তনে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন বাংলাদেশে শুধু নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় তরুণরা গোটা বিশ্বেরই নেতৃত্ব দিতে সক্ষম বলে মনে করেন প্রধান উপদেষ্টা। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়, সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1976 সাল থেকে প্রতি বছর 21 পদক দিয়ে আসছে সরকার। পদক প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। 27তম BCSE উত্তীর্ণ হয়েও বাদ পড়া 1137 জন প্রার্থীকে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই রায় দেন। ফলে প্রায় 1.5 যুগ পর চাকরি পেতে যাচ্ছেন নিয়োগ বঞ্চিত এসব প্রার্থী। এর মধ্যে যারা যোগদান করবেন তারা 27তম ব্যাচে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। প্রায় 1.5 যুগ ধরে আইনি লড়াই করে সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগ পেতে যাচ্ছেন 27তম BCSE উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত প্রায় 1150 জন। ওই BCS এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়েন তারা। পরে তাদের পক্ষে 3টি আপিল করা হয়। প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে 2010 সালের 11 জুলাই রায় দিয়েছিলেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার ওই রায় বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। এই রায়ের ফলে প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে, তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা ওসির মাধ্যমে, তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। রায়ে সন্তোষ জানান নিয়োগ বঞ্চিতরা। একই সাথে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তারা। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। 111-এর সময় 27তম বিসিএস এ 1137 জনকে চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে যোগদানের মুহূর্তে ওই ফলাফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন নিয়োগ বঞ্চিতরা। 2008 সালের 3 জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চ 2009 সালের 11 নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে 2010 সালের 11 জুলাই রায় দেন আপিল বিভাগ। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী শুনানি হবে 28 এপ্রিল। আব্দুল্লাহ আল মামুনকে 23 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া গুমের ঘটনায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের কাছে প্রয়োজনীয় বই ও নথিপত্র সরবরাহ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। আমি বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য ওনাকে, কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি। ওনারা বলেছেন যে জেল বিধি অনুযায়ী আমরা এটা দিতেও পারি, নাও দিতে পারি। আমাকে ডেপুটি জেলার সাহেব বলেছেন যে আপনি বেশি এটা নিয়ে যদি অ্যাগ্রেসিভ হন তাহলে আপনার আশা বন্ধ করে দিব। কোনো কারা কর্তৃপক্ষের কাছে আগে তাকে রিকোয়েস্ট করে বলতে হবে আমি এই জিনিস আসামির কাছে দিতে চাই। যদি কারা কর্তৃপক্ষ সেটা রিফিউজ করে, তাহলে যদি সেই রিফিউজালটা এই মামলার সাথে সংশ্লিষ্ট হয় তাহলেই কেবল ট্রাইব্যুনালে আবেদন করা উচিত। উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি, গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষ দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও ব্যবসা বাণিজ্য সহ কিছু ইস্যুতে দূরত্ব কমেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে ভিসা সহ কিছু বিষয়ে এখনও টানাপোড়েন আছে। সকল দূরত্ব ঘুচিয়ে দুই দেশই সম্পর্ক জোরদারে আগ্রহী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অর্থায়ন বাতিল করলেও এই বিষয়ে কিছুই করার নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে প্রশাসন সহ সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা। এদিকে কুয়েটের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নিয়ে ছাত্রদলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। এর আগে বুধবার রাতে কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা প্রতিনিধি এস এম হাবিবের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে ক্যাম্পাসে।
ভিসি প্রো ভিসির পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের উদ্দেশ্যে লাল কার্ড দেখান তারা। উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। এদিকে কুয়েটের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা নিয়ে ছাত্র দলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। কিন্তু ঐক্য বিনষ্টের যে কথাগুলো উত্থাপিত হচ্ছে, এটার জন্য আসলে ছাত্র শিবির কোনোভাবে দায়ী না। আপনি যদি আমাদের স্টেটমেন্টগুলো, আমরা এই পর্যন্ত যতগুলো বিবৃতি বা স্টেটমেন্ট আমাদের অফিসিয়ালি দিয়েছি, সেগুলো একটু পর্যালোচনা করতে পারেন। একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালাবদ্ধ থাকায় সাক্ষ্য গ্রহণ সহ তদন্ত কাজে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে কমিটি। নির্ধারিত সময়ে রিপোর্ট পেশ করা নিয়েও সংশয়ে তারা। কিছু সাক্ষাৎকার দরকার, ছাত্রছাত্রী যারা জানে, ইভেন যে কর্মচারী কর্মকর্তা যারা যা যা কিছু জানে, আমাদের কমিটির কাছে সেটা আমাদের দরকার এবং করা ভ্যালিডেশন করা দরকার। সেই জন্য আমরা মিটিং করা জরুরি আমাদের। তো এখন যেহেতু সব জায়গায় তালাবদ্ধ আছে, আমরা আসলে মিটিংটা করতে পারছি না। এদিকে মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থেকে প্রায় 24 ঘন্টা পর মুক্ত হয়েছেন কুয়েটের ভিসি। আমি মেডিকেল সেন্টার অবরুদ্ধ, চারদিকে ছাত্ররা আমাকে বের হইতে দিবে না। আমি বের হইনি, ওরা যেহেতু চাচ্ছে যে আমি ভিসি ভিতরে আটকা থাকে, আমি এখানে ছিলাম। তারপর বিভিন্ন রকমের দাবি আমি কালকে সিন্ডিকেট করেছি। সিন্ডিকেট করে তাদের যে দাবিগুলো ছিল সবগুলো দাবি উপস্থাপন করেছি এবং তাদের সবগুলো দাবিকে এন্টারটেইন করা হয়েছে এবং তারা যেভাবে চেয়েছে সব ওইভাবেই আমরা করেছি, কারণ আমার সিন্ডিকেট মেম্বাররা সবাই আন্তরিক ছিলেন এই বিষয়গুলো। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বুধবার রাতে খানজাহান আলী থানায় দায়ের করা মামলায় এখনো কাউকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছাত্রলীগের মতোই ছাত্রদলের অপরাধমূলক কার্যকলাপের দায় অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ বলে মনে করে ইসলামী ছাত্র শিবির। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় বুধবার ছাত্রদলের সংবাদ সম্মেলনে শিবিরের ওপর দায় দিয়ে দাও এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম জানান, ছাত্রদলের এ ধরনের আচরণ সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী। ছাত্রদলকে মিথ্যাচারের রাজনীতি ছেড়ে ছাত্রবান্ধব গঠনমূলক কল্যাণমুখী কার্যক্রম চালানোর আহ্বান জানান তারা। নির্বাচনের আগে সংস্কার চায় না জাতীয় পার্টি। জনগণ যাদের নির্বাচিত করবে তাদের হাতেই সংস্কার সম্ভব। সংস্কার বর্তমান সরকারের কাজ নয় বলেও জানান দলটির নেতারা। সকালে বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। এ সময় তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে নির্বাচনে অংশ নিতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে সরকারি অর্থে যে কিংস পার্টি আসছে, তারা এই সরকারের আমলে নির্বাচন করলে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচনে সবার সমান সুযোগ তৈরি না হলে জাতীয় পার্টি অংশ নেবে না বলেও জানান GM কাদের। সংস্কারগুলো আপনারা প্রকাশ করেন, আমরা পরবর্তীকালে নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার দিয়ে ফাইনাল ডিসিশন নেবেন। আপনারা এখনই কোনো সংস্কারে হাত না দেওয়াটা ভালো, এটি আমাদের সাজেশন। আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনের পরিস্থিতির উপরে। যদি আমাদেরকে সেই ধরনের কোনো পরিস্থিতির শিকার হতে হয় যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না, যেখানে নির্বাচনের নামে একটা একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা জাস্ট কি বলবো বৈধতা দেব, এই ধরনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করে গণ অধিকার পরিষদ। নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচন আয়োজনে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে করা দরকার। এ সময় আগামী সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করে দলটিকে ভোটের বাইরে রাখার দাবিও জানায় গণ অধিকার পরিষদ। 2 ঘণ্টার দীর্ঘ এই বৈঠকে নিবন্ধনের শর্ত রক্ষা করতে পারছে না এমন নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলো নিবন্ধন স্থগিত ও প্রয়োজনে বাতিল করারও দাবি জানান নুরুল হক নূর। ঘোষণা দেন কারো সাথে জোটে নয়, এককভাবেই নির্বাচন করবে তার দল। তাদের দায়িত্ব এই মুহূর্তে ন্যাশনাল ইলেকশন তো করা সম্ভব না, সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারটা কতটুকু উন্নতি হয় সেটা তো দেখারও একটা বিষয়। ভোট নিয়ে একটা পজিটিভ আপনার ভাইব তৈরি করার জন্য লোকাল ইলেকশনটা পুরোপুরি না হলেও কিছু লোকাল ইলেকশন করে
আপনার এই প্রশাসনের সক্ষমতা দেখা যেতে পারে এবং নির্বাচন কমিশনও বুঝতে পারবে যে তাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। স্থানীয় সরকার সঠিকভাবে কাজ করলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার সংস্কার ইনস্টিটিউটের জাতীয় সংলাপ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর তোফায়েল আরও বলেন, বাংলাদেশের পিছিয়ে যাওয়ার মূল কারণ দুর্নীতি, তাই দেশের উন্নয়নে সবার আগে দুর্নীতি বন্ধ করার উপর জোর দেন তিনি। এবারের স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বানও জানান ডক্টর তোফায়েল আহমেদ। এইবারের জন্য অন্তত এই চান্সের জন্য আমরা যেন সৎ লোক নির্বাচন করি, শিক্ষিত লোক নির্বাচন করি। আমাদের যুব সমাজ যারা মুভমেন্ট করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা এবার কিন্তু প্রার্থী হোক। এই দেশ পিছিয়ে যাওয়ার, উঠতে না পারার, কোথাও দাঁড়াতে না পারার প্রথম কারণ হচ্ছে দুর্নীতি। যেখানে আছি সেখানে দুর্নীতি করছি। অন্তত এই লোকাল গভর্নমেন্টটাকে যদি ঠিকভাবে আমরা চালাতে পারি, তাহলে কিন্তু 50% প্রবলেম কিন্তু আমরা আমাদের লেভেলে সলভ করতে পারবো। ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের অর্থনীতি। এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, সরকারের পলিসি কাজ করছে। আগামী বছর নাগাদ মূল্যস্ফীতি সহনশীল পর্যায়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় সরকারের আয় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের তাগিদ দেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। তরিক ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় গভর্নর বলেন, বিগত বছরে পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। বাড়ানো হবে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা। আমরা ছিলাম নেগেটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, হয়েছে পজিটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। আমাদের যে রিজার্ভের পতন, সেটা তো এখন আর নাই। সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে, কমছে তা বাড়ছে। কোন কনটেক্সটে? আইএমএফ এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি। নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, এনবিআর এর সংস্কার ও সক্ষমতা ছাড়া কাজ করবে না অর্থনৈতিক সংস্কার। তুলে ধরেন অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করার গুরুত্ব। আমি বলি যে মূল সমস্যাটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। মূল সমস্যা হলো আমি কিভাবে বিনিয়োগ বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারি। এই মূল্যস্ফীতির হার কমবে, কিন্তু স্তর তো কমবে না। সুতরাং আমাকে এটাকে ট্যাকল করতে হবে কেবলমাত্র আয় এবং ক্রয় ক্ষমতা বাড়িয়ে। দুর্বল ব্যাংকগুলোকে পুনরায় বিনিয়োগের মাধ্যমে সচল করা হবে বলেও জানান গভর্নর। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্রের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 21 ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থানের পরে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি উল্লেখ করে নেতারা বলেন, যে ভোটের জন্য এত আত্মত্যাগ, সে নির্বাচনকে উপেক্ষা করা হচ্ছে। গণতন্ত্রের বিরুদ্ধেই সবাই আগ্রহ। বর্তমানে যে ক্ষমতাসীন দল হয়েছে, যারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তাদের মধ্যে অনেকে বলে যে আগে সংস্কার পরে নির্বাচন। তা আমরা কি জন্য জীবন দিলাম? এত কর্মী গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। আমরা তো বলি না যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেয়। আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণ যাকে খুশি বেছে নেয়। আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। স্বৈরাচার থেকে আমাদের সমাজকে রূপান্তরিত করতে হবে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবং এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা সঠিকভাবে পালন করছে কি করছে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষের রাডারে রয়েছে। প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। আসামিরা সবাই বিদেশে পলাতক। তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান দুদকের মুখপাত্র আক্তার হোসেন। বেনজির আহমেদ, অবসরপ্রাপ্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ, জনাব জিসান মির্জা,
পিতা মনসুরুল হক, স্বামী জনাব বেনজির আহমেদ, জনাব ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং জনাব তাহসিন রাইসা বিনতে বেনজির, পিতা বেনজির আহমেদ, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের 3 জন কর্মকর্তা মোসাম্মদ ইসমত আরা বেগম, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব আবু হানা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায় আসামির সংখ্যা 23। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে শুরু হলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ল ভার্স। সকালে রাজধানীর দক্ষিণখানে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ডিন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় 200 শিক্ষার্থী ও শিক্ষক। পরবর্তী দিনগুলোয় থাকবে বিশেষ শিশুদের নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা, ল সামিট, কনসার্ট সহ নানা আয়োজন। সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে চলছে 3 দিনব্যাপী সাহিত্য উৎসব। সাহিত্য ও শিল্প চর্চার এই অপূর্ব সমাবেশে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা। প্রথম দিনের উৎসব শুরু হয় পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, কমিক আর্ট এবং থিম ভিত্তিক ফটোগ্রাফি জমা দেওয়ার মধ্য দিয়ে। ছিল বক্তৃতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। দুপুরে জাতীয় সঙ্গীত ও গার্ড অব অনারের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক কায়সার হামিদুল হক। প্রদর্শনী চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তী দিনগুলোয় থাকছে আবৃত্তি, ইংরেজি অলিম্পিয়াড, সাহিত্য কুইজ, বানান প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে শান্তি আলোচনা ইস্যুতে এবার প্রকাশ্যে বিরোধে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নেতা জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে রিপাবলিকান নেতার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্টের কথায় দেশ বিক্রি করবেন না তিনি। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়ার সঙ্গে লড়াইয়ে যে ইউক্রেনকে তহবিল এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, সেই মিত্রই এখন বড় শত্রু কিয়েভের কাছে। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধনীতি বদলে শান্তি আলোচনা শুরু করেছেন মস্কোর সঙ্গে। এ নিয়ে দ্বন্দ্ব লেগেছে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নির্বাচন ছাড়া তার এখন ক্ষমতায় থাকা স্বৈর শাসকের শামিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় সাড়া না দিলে ইউক্রেন টিকে থাকবে না বলে জেলেনস্কিকে সতর্ক করেছেন ট্রাম্প। জেলেনস্কি একজন নির্বাচনবিহীন স্বৈরাচার। তিনি দ্রুত এগোলে ভালো হবে, নইলে তার শাসনের জন্য কোনো দেশ থাকবে না। $350 বিলিয়ন খরচ করেও রাশিয়ার সাথে যুদ্ধে কখনো জেতা যাবে না। আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করে চলেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে। জেলেনস্কি একজন সফল কৌতুক অভিনেতা, ভালো শাসক নন। ইউক্রেনে 2019 সালে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এর 3 বছরের মাথায় 2022 সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় দেশটি। গত বছর জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ চলমান থাকায় চলছে সামরিক শাসন। ফলে মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জেলেনস্কি। যুদ্ধ চলার সময় নির্বাচনের আইনি বাধ্যবাধকতা নেই দেশটিতে। তাই ইউক্রেনে স্বৈরশাসন নিয়ে ট্রাম্পের ওই বক্তব্যের সমালোচনা করেছেন জেলেনস্কি।
ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের জগতে বাস করছেন। আমি তার কথায় দেশ বিক্রি করে দিতে পারি না। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের কোনো চুক্তি তখনই সই হবে যখন এটি শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে না, বরং ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার লক্ষ্যে চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইসরায়েলের 4 জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে কফিনবাহী মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়। ফেরত দেয়া সিরি বিবাস, এরিয়েল বিবাস এবং কাফির বিবাস ও ওদেত লিপসিজের মরদেহগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করে রেড ক্রস। এই 4 জনের মধ্যে 3 জন একই পরিবারের। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালিয়ে এসব জিম্মিকে গাজায় আনা হয়। তবে ওই বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সেনাদের বর্বর বিমান হামলায় মা ও তার 2 শিশু নিহত হন। এক বৃদ্ধ ইসরায়েলি বাহিনীর হামলায় মারা যায় বলে জানিয়েছে হামাস। গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবার পর থেকে জিম্মি বিনিময় চলছে। পার্টেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 229 রানের জয় টার্গেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 69 রান। এর আগে দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র 35 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুটা খুব বাজেভাবে হলেও জাকের আর তাওহিদের ব্যাটে স্বপ্ন দেখতে থাকে টাইগাররা। তাদের ব্যাটে 100 এবং 150 পার হয়ে যায় টাইগাররা। জাকেরের পর 50 করেন তাওহিদ হৃদয়। জুটি ভাঙে দলের 189 রানে জাকেরের বিদায়। ষষ্ঠ উইকেটে তাওহিদ হৃদয়ের সাথে রেকর্ড 154 রানের জুটি গড়ে 68 রান করে মোহাম্মদ শামির 200তম শিকার হয়ে সাজঘরে ফেরেন জাকের। কিন্তু তখনও অবিচল তাওহিদ হৃদয়। বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মাঝেও তিনি ঠিকই তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত 228 রানে অল আউট হয় বাংলাদেশ। বিদ্রোহী 18 ফুটবলারকে বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে কোনো অধিনায়কের নামও নেই। ফুটবল ফেডারেশন ঘোষিত প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সর্বশেষ সাফের স্কোয়াডে থাকা 8 জন। তারা হলেন ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মনকি আক্তার। বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে 24 ফেব্রুয়ারি। 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 26 ফেব্রুয়ারি ও 2রা মার্চ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। গত 3 বিতর্কিত জাতীয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসি বাধ্যতামূলক অবসরে। বাকিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। কুমিল্লার সমাবেশে মির্জা ফখরুল। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তা হুমকি নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন শক্তিশালী বললেন প্রধান উপদেষ্টা। 21 পদক পেল 17 বিশিষ্ট ব্যক্তি ও সাফজয়ী নারী ফুটবল দল। এবং প্রায় 1.5 যুগ পর নিয়োগ পেতে যাচ্ছেন 27তম বিসিএস এ উত্তীর্ণ হয়েও বাদ পড়া 1150 প্রার্থী। 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ আপিল বিভাগের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।